This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ সকাল থেকে সবাই তাকিয়েছিলেন কলকাতা হাইকোর্টের দিকে। তার কারণ এসএসসি মামলার রায়। কি বলবে আদালত, সে প্রশ্নের উত্তর সবাই চাইছিলেন। সকাল 11:30টার মধ্যে সামনে চলে এলো রায়। আদালতের নির্দেশে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল। সাম্প্রতিক সময় সবথেকে বড় রায়গুলির মধ্যে এটা একটা, নিঃসন্দেহে কথা বলা যায়। আর এই রায় নিয়েই আজকের টিভি 9 বাংলা স্পেশাল। টিভি 9 স্পেশাল আজ, যার নাম দুর্নীতির বোমা। আমাদের প্রত্যেকের অনুরোধ যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি দেখে থাকেন, শুনে থাকেন, আপনি একবার গান্ধী মূর্তির নিচে এসে দেখুন। একবার আপনার সাক্ষাৎ কামনা করছি, আপনার সাক্ষাৎ প্রার্থনা করছি। আমি জানি আমি শিক্ষিকা হওয়ার যোগ্য, কারণ আমি জানি আমি 60টা স্টুডেন্টকে পড়ানোর মতো ক্যাপাসিটি আমার আছে। গত কয়েক বছর ধরে ধর্মতলা চত্বরে এই ছবিগুলো সবাই দেখেছেন। ধর্মতলার নাম বদলে হয়ে গিয়েছিল ধর্নাতলা। দীর্ঘ মামলা মোকদ্দমা, হাসি কান্না, সংগ্রাম, রাজনীতি, কত কিছুই না হয়েছে। আর সবশেষে সোমবার রায়দান। 25,753 জনের প্যানেল বাতিল, যার মধ্যে কর্মরত 22,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে সবার চাকরি বাতিল। আইনজীবী ফিরদৌস শামী বলছেন, 3টে উপায় ছিল আদালতের সামনে। এক, যে রিট পিটিশন বাতিল করে দেওয়া, যে কাউকে কোনো রিলিফই না দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করে টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল করা। সেটা কিন্তু সম্ভব হয়নি। আদালত এই যে টেন্টেড ক্যান্ডিডেট কারা কারা অযোগ্য, এটা নন সেপারেবল হয়ে গেছে। তাই আদালত মনে করেছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে যাতে নতুন করে আবার শুরু করা যায়। যেখানে আপনারা যোগ্য তারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। দুর্নীতির বহর এতটাই যে কে দুর্নীতি করে চাকরি পেয়েছেন আর কে দুর্নীতি করেননি সেটাই নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি। আদালত রায়ে জানিয়েছে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল। শূন্য পদে নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া। 15 দিনের মধ্যে তৈরি করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি। প্যানেলের বাইরে থেকেও যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে 12% সুদসহ। যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরও বেতন ফেরত দিতে হবে 12% সুদসহ। 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে সুদসহ বেতন। শুধু ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি মানবিক কারণে বহাল থাকবে। এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। 2021 সালে নভেম্বর মাসে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি। 2022 সালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। একের পর এক নির্দেশে তিনি ঝড় তুলে দিয়েছিলেন। শূন্য পেয়েও চাকরির তথ্য সামনে আনেন তিনি। আর এই সবের জন্য অনেক কটাক্ষ তাকে সহ্য করতে হয়েছে। আজকের রায়ের পর তাঁর কি প্রতিক্রিয়া? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন টিভি 9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী, কিন্তু তার থেকেও বড় পরিচয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি অ্যাকচুয়ালি এই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম সবার সামনে, চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় হিসেবে তো এখন আজকে আপনাকে পেলে আর কি অন্যরকমভাবে প্রশ্নগুলো করতাম, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনার এক্স্যাক্টলি কি মনে হচ্ছে যে একটা পাথর যেটা চাপা পড়ছিল আপনার ওপর সেটা সরে গেল? পাথর চাপা সরে গেল এ কথা আমি বলবো না, তবে আমরা যখন বিচারপতি হয়েছি তখন তো আমাদেরকে সিনিয়র বিচারপতি যারা ছিলেন আমাদের চেয়ে, তারা সবসময় বলতেন যে দেখো তুমি যে রায় দিয়েছো তারপর সেটার অ্যাপিলে কি হলো না হলো সেটার দিকে আর নজর রেখো না, তুমি তোমার কাজটা করে যাও। পরবর্তী ধাপ অ্যাপিল, সেখানে কি হচ্ছে সেদিকে তোমার নজর রাখার দরকার নেই। কিন্তু আমি তাদেরকে বলতাম যে আমি অ্যাপিলের দিকে নজর রাখি এই কারণে যে আমাকে জানতে হয় যে অ্যাপিল কোর্টের যে অর্ডার হলো সেটা লজিক্যালি আমার অর্ডারটাকে ডিফিট করে একটা অন্য অর্ডার হলো কি না,
লজিক্যালি ডিফিট করার মতো সেই লজিক সেই অ্যাপিলে আছে কিনা। তো আজকে যে অ্যাপিল হয়েছে সেটা যেটুকু আমার চোখে ধরা পড়েছে সেটা আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমাকে লজিক্যালি ডিফিট করে আরও কঠোর একটা অর্ডার যেটা দেওয়া উচিত ছিল আমার, যেটা আমি দিতে পারিনি সেটা অ্যাপিল কোর্ট দিয়েছে। এই দিক দিয়ে আমি একটা স্বস্তি পাচ্ছি যে আমার অর্ডার লজিক্যালি ডিফিটেড হয়ে, যদিও আলটিমেটলি সেটা দাঁড়িয়েছে, কিন্তু কিছু লজিক আছে যেটা লজিক্যালি ডিফিটেড হয়ে আরও কঠোর অর্ডার হয়েছে। এবং আমি যারা চাকরি প্রার্থী, উপযুক্ত চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চুরি করে নেওয়া হয়েছিল, তাদের জন্য সত্যি আমার চোখে জল আসে আজও। এবং তাদের জন্যেই আমি এই দুর্নীতি নিয়ে এত দূর অগ্রসর হয়েছিলাম। তো সেদিক দিয়ে একটা ভালো লাগা আছে। আপনি যে মুহূর্তে ভোটে দাঁড়িয়েছিলেন তখন থেকে বলা হয়েছিল যে আপনি যা যা সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এটা যে খুব মানে এই প্রশ্নটা উঠবে না, বরং প্রশ্নটা ওঠাটাই খুব স্বাভাবিক ছিল। কিন্তু সেই সময় যেভাবে আপনাকে আক্রমণের সামনে পড়তে হয়েছে, আজকের রায়টা সেই অভিযোগগুলোকে কোথাও গিয়ে ভোঁতা করে দিল কি? সেটা বিচার বিভাগের দিক থেকে দেখলে আপনি নিশ্চয়ই বলতে পারেন যে সেই অভিযোগগুলোকে ভোঁতা করে দিল। তবে আমাকে যে আক্রমণের মুখে পড়তে হয়েছিল সেগুলো আমার পক্ষে সামলানো অত্যন্ত সহজ হয়েছিল, কারণ আক্রমণগুলো করেছিলেন সব প্রকৃষ্ট আইন মূর্খরা, যাদের মধ্যে তাদের একজন আইনজীবীও আছেন যিনি ভোটে ভোটে দাঁড়ান আর কোর্টে নেচে নেচে ঝগড়া করেন আর খারাপ খারাপ কথা বলেন। আমি এই সব মূর্খদেরকে খুব সহজেই বুঝিয়ে দিতে পেরেছিলাম যে তোমরা যেটা বলছো তোমরা জেনে শুনে মিথ্যে কথা বলছো। যারা যোগ্যতায়, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটাও গেল, এবং গোটা বিষয়টা নিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু যোগ্য লোক যাদের কোনো দোষ ছিল না, নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তারা কি কোথাও গিয়ে এই পরিস্থিতির শিকার হয়ে গেলেন? হ্যাঁ, তারা পরিস্থিতির শিকার হলেন। তাদেরকে এই পরিস্থিতিতে পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন জোচ্চোর একটা রাজনৈতিক দলের নেত্রী, এবং যিনি একটি দুর্নীতিগ্রস্ত সরকার চালান, তিনি এদেরকে এই অবস্থায় পাঠিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে গোটা রায়টা যেটা আদালত দিয়েছে এটা কমপ্লিটলি উদ্দেশ্য প্রণোদিত এবং বেআইনি, এবং এই যারা যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে তিনি আছেন এবং যত দূর যাওয়া যায় তত দূর যাবেন। কিভাবে দেখছেন এই বক্তব্যকে? কারো পাশে তাকে থাকতে হবে না, তিনি তার নিজের ভাইপোর পাশে থাকুন। যদি কারো উপযুক্ত কারণ ছাড়াই চাকরি গিয়ে থাকে তিনি তার ব্যবস্থা নিজে করবেন। এই মিথ্যাচারী নির্লজ্জ মুখ্যমন্ত্রী এর পদত্যাগ আমি দাবি করেছি আজকে প্রথমেই। তার পদত্যাগ করা উচিত, এবং তারপর বলেছি যে তার কান ধরে উঠবোস করা উচিত এসপ্ল্যানেডের মোড়ে এসে একটি মঞ্চ তৈরি করে। তিনি যে নির্লজ্জের মতো আচরণ করেছেন, যারা এই চাকরি বিক্রি করতো তাদেরকে নিয়ে সেদিন বলেছেন যারা জেলে আছে তারা নাকি আন্দোলন করতে গিয়ে জেলে আছে। কিসের আন্দোলন? চুরির আন্দোলন, চাকরি চুরির আন্দোলন, খাদ্য চুরির আন্দোলন, সন্দেশখালীর আন্দোলন, এইসব করে তারা জেলে আছেন। এই ভদ্রমহিলা কি বলেন? এটার তো মনে হচ্ছে যে ব্যালেন্সের, ভারসাম্যের অভাব তৈরি হয়েছে। ওনার কথার আমি কোনো গুরুত্বই দিই না, এবং আর কিছুদিন পরে আমি বলতে বাধ্য হব যে উনি আমার মুখ্যমন্ত্রী নন, উনি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, উনি একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় বলেছেন, বা যেটা পরিষ্কার করে দিয়েছেন, যেহেতু আপনি বিচার ব্যবস্থার অঙ্গ ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে সোজা ভোটে দাঁড়িয়ে গেছেন, রাজনৈতিক দলের হয়ে যোগ দিয়েছেন, ফলে গোটা বিচার ব্যবস্থাটাকেই অনেকটা সেই আঙ্গিকে উনি দেখছেন কিন্তু, এবং গোটা বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন সেটাও কিন্তু এই আপনার জায়গার থেকে। উনি একটি আকাট মূর্খ। আমার এতে মঞ্চে নেচে নেচে বক্তৃতা করেন। আমার ধারণা ওকে ক থেকে চন্দ্রবিন্দু অবধি যদি বলতে বলা হয় সেটা উনি পারবেন না। উনি এটি অশিক্ষিত। উনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন একেবারে জেনে বুঝে। তার কথার কোনো জবাব দেওয়ারই কোনো প্রশ্ন ওঠে না। তিনি ক্রমাগত বিচারপতিদের অপমান করে চলেছেন। তার সেই যোগ্যতাই নেই, তার বিচারপতি শব্দটি উচ্চারণ করার যোগ্যতাই নেই। সুপার নিউমেরারি পোস্ট, এটা তো একটা ক্যাবিনেট থেকে পাশ হয়ে আসা বিষয়টা, তাহলে কোন দিকে গোটা বিষয়টা যাচ্ছে বলে আপনি মনে করেন? প্রথম
হচ্ছে, যখন সুপার নিউমারি পোস্টের কথা আমি শুনি তখন আমি বিচারপতি, আমি তার সব রেকর্ড চেয়ে পাঠিয়েছিলাম এবং প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তাকে ডেকে পাঠিয়েছিলাম। তখনই আমি স্পষ্ট করে দিয়েছিলাম, যেদিন আমার কাছে রেকর্ড এসে হাজির হলো তার আগে, যে এই সুপার নিউমারি পোস্ট হচ্ছে একটা ভাঁওতাবাজি। এটা করে তিনি গাছেরও খাবেন তলারও কুড়োবেন, অর্থাৎ চাকরি বিক্রি করে যে টাকাটা তিনি কামিয়েছেন, তার দলের লোকেরা কামিয়েছে, সেটা নিজের পকেটে রেখে দিতে চাইছেন। তিনি চাইছেন না যে যারা দুর্নীতি করে যাদেরকে চাকরি দিয়েছেন, চাকরি বিক্রি করেছেন, সেই টাকাটা চলে যাক বা তারা এসে তাদেরকে ল্যাম্পপোস্টে ধরে পেটাক। এবং অ্যাট দ্য সেম টাইম তিনি লোকের চোখে ধুলো দিতে চাইছেন যে একটা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে আরও কিছু ছেলে যারা রাস্তায় বসে আছে তাদেরকে চাকরি দিয়ে দিতে। এই যে দুর্বৃত্তের কাজ, এই যে দুর্নীতি, তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। আমি অর্ডার দিয়েছিলাম, আমি সেই প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকে পাঠালাম। আমার কোর্টে সকালবেলা 11টা নাগাদ এলেন, তিনি দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিলেন। এই সুপার নিউমারি পোস্ট একটা ভাঁওতাবাজি, এই কাজ করেছিলেন সমগ্র মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার প্রতিটি সদস্য এর জন্য দায়ী, তাদেরকে এই ইনভেস্টিগেশনের মুখোমুখি হতেই হবে। উনি বলেছেন যে রাজ্যের বেকার সমস্যা দূরীকরণের উনি একটা চেষ্টা করেছিলেন, কিছু ছেলে মেয়েকে তিনি চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন, অথচ এই আদালতের নির্দেশ এবং যাবতীয় এই সমস্ত উদ্যোগ এর ফলে মানে আপনাদের জন্য একটা সময় এবং পরবর্তী ক্ষেত্রে এখন বাকিদের জন্য এই গোটা প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল এবং ছেলে মেয়েরা যারা চাকরি পেত, চাকরি করত, তাদের কর্মসংস্থানের জায়গাটা বন্ধ হলো। এটা কি ভোটের সময় এই প্রচারটা আপনাকেও খানিকটা প্রবলেমে ফেলে দেবে না? না, আদৌ প্রবলেম ফেলবে না। এই মিথ্যাচারী ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী এবং তার একটা ভাইপো বলে কে একটা আছে, তাদের এটা একটা লব্জ হয়ে দাঁড়িয়েছে যে তারা নাকি বেকার সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, কিচ্ছু সমাধান করতে চাননি। যাদেরকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছেন তাদের কাছ থেকে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা নিয়েছেন। এটা কি ধরনের সমাধান হয়েছিল? তিনি কোনোদিনই চাননি যে বেকাররা চাকরি পাক। এইসব ভাঁওতাবাজি আর এইসব মিথ্যে কথা তারা তখনই বলেন যখন দেখেন বিপদে পড়ে গেছে। এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাই তার নেই। পশ্চিমবঙ্গে বিধান রায় থেকে জ্যোতি বসু আমরা দেখেছি, তাদের পায়ের চটির যোগ্য নন, জুতোর যোগ্য নন এই ভদ্রমহিলা। মিথ্যাচারী এবং ভাঁওতাবাজি এই মহিলা, এনাকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এবং এসপ্লানেডে মোড়ে দাঁড়িয়ে ওনাকে কান ধরে উঠবস করতে হবে। তার ওই ভাইপো ব্যানার্জি নাকি একটা আছে, চাকে শুদ্ধ। এই মামলাগুলো যখন শুনেছিলেন আপনি দেখেছিলেন যে যাদের বিরুদ্ধে আর কি টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ আছে, তারা কিন্তু সবাই যে খুব বিরাট বড়লোক ঘরের ছেলেপুলে এরকম তো না। সাধারণ ঘরের ছেলেপুলে, বহু লোক যাচ্ছে যারা নিজেদের ঘর বাড়ি বন্ধক রেখে হয়তো টাকা দিয়েছিল। এখন এদের সবাইকে টাকা ফেরত দিতে হবে, তাও 4 সপ্তাহের মধ্যে 12% সুদ দিয়ে, প্রায় 40 লাখ টাকার কাছাকাছি। এটা কি সম্ভব মানে এই সাধারণ ছেলে মেয়েদের? তার ওই ভাইপোটাকে ধরে কোমরে দড়ি দিয়ে টাকাটা আদায় করুক না, তার তো কোটি কোটি টাকা বলে শুনতে পাই। মমতা ব্যানার্জির কোমরে দড়ি দিয়ে, মমতা ব্যানার্জি বলেছিলেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন, এর আগে একবার বলেছিলেন। এখন এই মুখ্যমন্ত্রী যে বলে যে ভদ্রমহিলা আমাদের এখানে আছেন, যার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই, মিথ্যাচারী ভাঁওতাবাজ, এর কোমরে দড়ি দিয়ে ওই টাকাগুলো তাদের আদায় করা উচিত। তারা তো টাকাগুলো দিয়েছে, সেই টাকা দেওয়ার রেজাল্ট হিসেবে তারা কিছু মাসের মাইনে পেয়েছে, সে টাকা তাদের ফেরত দিতে হবে। এবং সেই ফেরত দেওয়ার টাকা মুখ্যমন্ত্রী অর্থাৎ এই মমতা ব্যানার্জি এবং ভাইপো ব্যানার্জি এবং এর মন্ত্রিসভার অন্যান্য যেসব জোচ্চরেরা আছেন তাদের কাছ থেকে এই টাকা আদায় করা উচিত। দেখুন, আজকে আপনি বিজেপির প্রার্থী, আজকে যে বক্তব্যগুলো আপনি রাখছেন সেগুলো সম্পূর্ণভাবে শুনতে লাগছে রাজনৈতিক বক্তব্য। এবার একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিচার ব্যবস্থার কোথাও গিয়ে সমালোচনা করছেন, সেটার সঙ্গেও কিন্তু কোথাও গিয়ে আপনার এই যে ট্রান্সফরমেশনটা, বিচারপতির থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে যাওয়া, এরকম এত সহজে এবং এত শর্ট টাইমের মধ্যে, এইটাই সুযোগ করে দিচ্ছে তাকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করার জন্য। এটা কি আপনার মনে হচ্ছে না? তাকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করার জন্য সুযোগ করে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না, কারণ কোনো সুযোগ ছাড়াই তিনি অকারণে বিচার ব্যবস্থাকে আক্রমণ করতেন। এর আগে তো একবার কন্টেম্পট হয়েছিলেন, এসেছিলেন কোর্টে, আজ থেকে আমার যতদূর মনে পড়ে অন্তত 7-8 বছর আগে, বা একটু বেশিও হতে পারে। কিন্তু ওনার তো এটা অভ্যাস বিচার ব্যবস্থাকে আক্রমণ করা। আমি বলছি না যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নন, উনি জানেনই না কোন প্রতিষ্ঠানের বা কোন ইনস্টিটিউশনের কি মর্যাদা, কাকে আক্রমণ করা যায় কাকে আক্রমণ করা যায় না।
তিনি আজকে নিজেকে একটি ইতরের জায়গায় নামিয়ে এনেছেন, সেই জন্য তিনি এইসব কথা বলতে পারছেন। এবং তার ভাইপোটাও ইকুয়ালি মূর্খ এবং অর্ধশিক্ষিত, তারাও এইসব কথা বলে বেড়ায়, তার লোকেরাও। ওনার দলের মধ্যেই ওনার সমর্থন নেই, ওনার দলটা ভেঙে গেছে তো। আর রাজনৈতিক বক্তব্য, তার কোথায় রাজনৈতিক বক্তব্য? ওই তো লক্ষ্মীর ভাণ্ডার, যে টাকাটা পশ্চিমবঙ্গের কোষাগার থেকে আসে, আর উনি বলেন আমি দিচ্ছি। এইসব মিথ্যাচার, মিথ্যেবাদী এই ভদ্রমহিলা, ইনি মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করে আছেন, একে এখনই টেনে নামিয়ে দেওয়া উচিত। আমি তো দাবি করেছি যে এখানে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসনে এই বাকি ভোটের যে পর্যায়গুলো আছে সেগুলো হওয়া দরকার। আপনাকে ভোটে কতটা সুবিধা দেবে বলে মনে করছেন এই রায়টা? সে গণনা অমৃতাংশুবাবু আমি করছি না, আজকে এই গণনা করার দিন নয়। আমি যন্ত্রণা কাতর হয়ে আছি যে ছেলেগুলোর অনেক দিন আগে সৎ পথে চাকরি পেয়ে যাওয়ার কথা ছিল, তারা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস শেষ হতে হয়তো লাগতো 2 বছর, 2018। যদি 2018 ধরে নিই, তাহলে 2018 থেকে 24, এই 6 বছর প্রায়, এই 6 বছর তারা বঞ্চিত হয়ে বসে আছে, রাস্তায় ঘুরছে। তারা নিজেদেরকে বেকার বলে ধরে নিয়েছে, অথচ ধরে নেওয়ার কোনো কারণ ছিল না। আর এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বলছেন যে উনি বেকার সমস্যার সমাধান করতে চেয়েছেন, তিনি মানুষের মন ভেঙে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।